লক্ষ্যে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করতে চাই। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া একটি আন্তর্জাতিক ক্রিকেট। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন। মাননীয় স্পিকার, আসলে আমরা তো বৈষম্যের শিকার। মাননীয় প্রধানমন্ত্রী আসুন, সেখান থেকে আমি প্রতিনিধিত্ব করছি, অন্তত আমার জন্য একটু বিবেচনা করার প্রয়োজন আপনার। তো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটিকে বন্ধ করে দিয়েছে, সেটি এখনো চালু হয়নি। আপনারা অবাক হবেন, বগুড়া একটি ফুটবল স্টেডিয়াম নেই। আজকে যেটি একটি বার্নিং ইস্যু, আম বগুড়া, অথচ বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে সেখানে বাচ্চাদের কোনো আইসিইউ নেই, সেখানে আমাদের সিনিয়র এসকেলেটর নেই, রেডিওথেরাপি নেই। আজকে একটা ভঙ্গুর অবস্থায় শহীদ জিয়া মেডিকেল কলেজ চলছে, এটিকে আধুনিকায়ন করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের বগুড়া একটি বক্ষব্যাধি হাসপাতাল রয়েছে 1962 সালের টিন সেট, সেটি 100 বেডের করার জন্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী সেটিকে ঘোষণা করেছিলেন এবং কাজ শুরু হয়েছিল। আমাদের একটি ডায়াবেটিক হাসপাতাল, সেটি 100 শয্যাবিশিষ্ট একটা হাসপাতালে রূপান্তরিত। আপনার ধন্যবাদ মাননীয় সদস্য, আরো সুযোগ পাবেন, তখন বলবেন বাকিটা। সাধারণত সময় দেয় হুইপে, এখন তো কি সদস্যরা সময় দিচ্ছে আপনাকে। বলেন, 1 মিনিটে শেষ করেন। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে বগুড়া আমরা এই যে কাজগুলো হয়েছে, বগুড়া একটি টিভি স্টেশন, টিভি কেন্দ্র, সেটিকে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর করেছিলেন, সেই কাজটি বন্ধ করে দিয়েছেন। আমাদের এইভাবে পদে পদে বৈষম্য স্বীকার করে রেখেছেন। আজকে আমাদের বগুড়ায় আমরা উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া উত্তরাঞ্চলের প্রাণ কেন্দ্র, এখানে শস্যের ভান্ডার, কৃষি, অর্থনীতি এবং আপনার লাইট ইঞ্জিনিয়ারিং, ফাউন্ডেশন শিল্প, একটি সম্ভাবনা শহর বগুড়া। এই শহরকে আধুনিকায়ন করা প্রয়োজন। মাননীয় স্পিকার, বগুড়া যানজটের শিকার, এই যানজটকে দূরীভূত করতে হলে আমাদের লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম আমাদের প্রকল্প হাতে নিতে হবে। আজকে আমাদের বিকল্প রাস্তা সৃষ্টি করতে হবে। আজকে বগুড়াকে আমরা বলতে চাই না, বগুড়া অন্য জেলার মতো আমরা উদাহরণ করতে দিতে চাই না, আমরা বগুড়াকে বলতে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য গাজী এনামুল হক, যশোর 5। আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা 89 যশোর 5 মনিরামপুরের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই পার্লামেন্টে আমরা জুলাই যোদ্ধারা সহ আমরা ক্ষতিগ্রস্ত নির্যাতিত লোক মানুষেরা রয়েছি, সবাই আমরা বিগত ফ্যাসিস্ট আমলে সবাই নির্যাতিত ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত যে আজকে সেই যে রেফারেন্ডাম দিল জনগণ আমাদেরকে 2টি ভোটের মাধ্যমে আজকে সংসদে এসেছে, তার একটি ছিল গণভোট। সেই গণভোটকে আজকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বিভিন্ন নাম দিয়ে বলা হয়েছে অন্তহীন প্রতারণার দলিল হয়েছে। একটি অধ্যাদেশকে বলা হয়েছে জাতীয় প্রতারণার দলিল, অথচ আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছিল। প্রশ্ন তোলা হয়েছে, 4টা প্রশ্নের হা না জবাব দিতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা আইনের ছাত্র হিসাবে আমাদেরকে পড়ানো হয়েছিল প্রিন্সিপালস অফ স্টেবল ওভার অ্যাকুইজেন্স, মানে স্বকার্যজন্ত বাধা, যা উপযুক্ত সময় বলার কথা ছিল তা না বললে পরবর্তী তার না বলা। আজকে এই সংসদে যে প্রশ্ন তুলছি এই বিষয়ে এই 4টা প্রশ্নে বাধ্য করা হয়েছে এই ভোট দিতে, এই কথা তো ভোটের সময় জনগণের কাছে বলা দরকার ছিল, জনগণকে পরিষ্কার করার সেই সুযোগ আমরা নেই। মাননীয় স্পিকার, এই বলা হয়েছে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা অ্যামেন্ড করতে পারি, কিন্তু মাননীয় স্পিকার, সংসদের মাধ্যমে সংবিধানের সব পরিবর্তন করা যায় না। শুধু ট্রেজারি বেঞ্চ নাই, সকল এমপিরা ঐক্যবদ্ধ হয়েও আমাদের সংবিধানের মৌলিক অবকাঠামোর কোনো পরিবর্তন করার কোনো ক্ষমতা এই পার্লামেন্টের কাউকে দেওয়া হয় নাই। কিন্তু সংস্কার হুইজ ব্যাকড বাই দ্য রেফারেন্ডাম। অনলাইনে গেমের নামে অবৈধ জুয়া খেলছেন, তিলে তিলে সব হারাবেন। টাকার লোভে
অবৈধ জুয়া খেলবেন না, সব হারাবেন। আমি শিওর ফ্রুট সালাদে অ্যাটলিস্ট 2টা আপেল পচা ছিল। তাহসান, সবার বাসায় কি আমাদের মতো ওয়ালটন ফ্রিজ আছে? এক্স্যাক্টলি। আর ওয়ালটন ফ্রিজে আছে ডুও কুলিং টেকনোলজি, যা এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়াতে দেয় না। আর এর নেক্সট লেভেলের ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর টেকনোলজি 99% পর্যন্ত ব্যাকটেরিয়া ধ্বংস করে খাবার রাখে ফ্রেশ। পরিষদের বিষয় ছিল, কিন্তু জনগণ আমাদেরকে যে ম্যান্ডেট দিল, সেই ম্যান্ডেটকে আমরা ধারণ করে নিয়ে আমরা গ্রহণ করে নিই। মাননীয় স্পিকার, এজন্য সংবিধান সংস্কারের জন্য যে ম্যান্ডেট দিছিল, সেই ম্যান্ডেট উপেক্ষা করলে এর জন্য রাজনৈতিক ও সাংগঠনিক সংকট দেখা দিতে পারে। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সংসদের বৈধতা ঝুঁকির মধ্যে সাংবিধানিক শূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা। জনরোষ গণ আন্দোলনের জন্য রাজপথে প্রতিবাদ হয়, জনগণকে উপেক্ষা করার তকমা লাগানো হয় সরকারের বিরুদ্ধে। আন্তর্জাতিক এবং সামাজিক প্রতিক্রিয়া হয়, অর্থনৈতিক অস্থিরতা বাড়ে, সামাজিক বিভাজন বাড়ে। হা না ভোটের পক্ষে যখন জনপ্রত্যাশা যখন বাস্তবায়ন না হয়, তখন জাতি বিভক্ত হয়ে যায়। বৈশ্বিক উদাহরণের শিক্ষা গণতান্ত্রিক রাস্তায় ফাটল ধরে, যার প্রভাব পড়ে আন্তর্জাতিকভাবে, এবং রাজনৈতিক পতনের ঝুঁকিও বিদ্যমান থাকে। মাননীয় স্পিকার, এই জন্য জাতি যে ম্যান্ডেট দিচ্ছে, সেই ম্যান্ডেট কিন্তু মৃত্যুবরণ করবে না, এটা টিকে থাকবে। পৃথিবীতে যারা এই গণভোটকে উপেক্ষা করেছে, তাদের জন্য এটা সুখকর হয় নাই। 164টা দেশে গণভোট হয়েছে। সেই গণভোটের রায়কে 80% দেশের মধ্যে প্রায় 164 পড়ে। অধিকাংশ রাষ্ট্র গণভোটকে তারা শ্রদ্ধা করেছে। অবজ্ঞার পরিণতি আমরা যেসব দেশে করেছি, তাদের কারোই ভালো হয়নি। মাননীয় স্পিকার, আমি আমার সংক্ষিপ্ত সময়ে আর এদিকে না বাড়াই, আমি আমার এলাকার যেটা বিশেষ পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, যশোরের দুঃখ কি, বলেছিল ভবদা। সেই ভবদা প্রায় 3 যুগ ধরে ভবদার দ্বারা আমরা আক্রান্ত। আমার উপজেলাটি 444.20 বর্গ কিলোমিটার, তার মধ্যে 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এবং এখানে ভবদার কারণে প্রায় 9টা ইউনিয়নে প্রায় 2 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। যখন জলাবদ্ধতা বাড়ে, তখন মানুষের ত্রাণ দিতে গেলে মা বোনেরা পর্যন্ত বলেছে, বৃদ্ধ বৃদ্ধারা বলেছে ত্রাণ চায় না, ভবদার অভিশাপ থেকে পরিত্রাণ চাই। মাননীয় স্পিকার, ভবদার নিরসনের এই কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমার মনিরামপুরের লক্ষ লক্ষ মানুষের ক্ষতি থেকে তারা বাঁচতে পারবে। ভবদার কারণে আমাদের প্রায় 4,418 হেক্টর জমিতে অনাবাদি থাকে, ফসল না পানিতে ডুবে থাকে, এবং আমাদের 25,263 মেট্রিক টন খাদ্যের ঘাটতি হয়, যার কারণে এটা সরকারি তথ্য 120,43,41,250 টাকার আর্থিক ক্ষতি হয়। মাননীয় স্পিকার, এজন্য ভবদার সংস্কারের জন্য, যেটার সঙ্গে 4টি উপজেলা জড়িত, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় করেন, সেই ব্যাপারে আমার বিনীত নিবেদন থাকবে। মাননীয় স্পিকার, মনিরামপুরের বাজারের মধ্যে, যেটা যশোরের রাজারহাট থেকে চোখনগর পর্যন্ত 38 কিলোমিটার রাস্তা, যেটা 350 কোটি টাকার বরাদ্দ হয়েছিল বড় প্রশস্ত করার জন্য, প্রশস্ত বাইরে করলো মাত্র 700 মিটার রাস্তা মনিরামপুর বাজারের, সেটা প্রশস্ত না করার কারণে আমার 18 কিলোমিটার যশোর থেকে মনিরামপুর যেতে যে সময় লাগে, তার 3-4 গুণ সময় লাগে 700 মিটার পথ অতিক্রম করতে। মাননীয় স্পিকার, আমার জনগণের দাবি, অন্তত এই সরকারের আমলে প্রথম অবস্থা এই 700 মিটার রাস্তার জমি অধিগ্রহণ করে 2 পাশে এটা প্রশস্ত করা হয়। মাননীয় স্পিকার, আমার উপজেলায় হাসপাতালের অবস্থা কি বলে সবাই বলেছে, আমি বাংলাদেশের আমার হাসপাতাল সহ সকল হাসপাতালের। ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করে দেন। 2 মিনিটের নাম না, 1 মিনিট প্লিজ। সেখানে হাসপাতালের করুণ অবস্থা, ডাক্তার নাই, ক্লিনার নাই, আউটসোর্সিং এর মাধ্যমে মাত্র 2,000 টাকা দিয়ে সেখানে ক্লিনার রাখা হয়, তারা ঠিকমতো কাজ করতে পারে না। এটাকে 100 বেডে উন্নীত করার আবেদন জানাচ্ছি। নন এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে, তার মধ্যে বাজিতপুর মুক্তিযোদ্ধা মহিলা কলেজ সহ 3টি কলেজ এমপিভুক্ত হয়নি, তা এমপিভুক্ত করার আবেদন জানাচ্ছি। পাশাপাশি মানুষের একটা বিষয় না বললে হবে না, আমার 12,000 মেট্রিক টন মাছ উৎপাদন করলে হয়ে যায়, অথচ আমার মনিরামপুরে গত বছরে 45,133 মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। এখানে যদি একটি সরকারি মৎস্য হ্যাচারি করা হয়, তাহলে এই উৎপাদনের সমন্বয় এলাকাতে সে মাছ উৎপাদনের জন্য সেখানে একটা সরকারি
মৎস্য হ্যাচারি করার জন্য আমি বিনীত আরজ করছি। আমি স্পিকার আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী এম এ মুহিত। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের এই মহান জাতীয় সংসদে আমি প্রথমবারের মতো বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, এই জন্য প্রথমেই ধন্যবাদ জানাই আমার এলাকা সিরাজগঞ্জ 6 শাহজাদপুরের সকল জনগণকে, যারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পরম করুণাময় আল্লাহর কাছে, যিনি আমাদেরকে এই বাংলাদেশের জন্য আন্দোলন সংগ্রাম রাজনীতির পথ ধরে একটি গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যার নেতৃত্বে আমরা রাজনীতিতে এসেছি, দীর্ঘ সংগ্রামে যার নেতৃত্বের মাধ্যমেই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জারি রেখেছি, আমাদের আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমি এসেছি উত্তরের জনপদ থেকে, যমুনার পার ভাঙা মানুষ। আমার শাহজাদপুরের নদী বিধৌত এলাকায় আমাদের রয়েছে ঐতিহ্য, সে ঐতিহ্য তাঁত শিল্পের, সে ঐতিহ্য দুগ্ধ শিল্পের। আমাদের শাহজাদপুরের ঐতিহ্য রয়েছে ভাব এবং কবিতার চর্চার। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত, হযরত শাহ মখদুম, শাহ হাবিবুল্লাহ স্মৃতি বিজড়িত এই জনপদের মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম যেমন করেছে, জীবন জীবিকার জন্য লড়াই করেছে। পারভাঙা মানুষ বারবার তাদের ঘর হারিয়েছেন, তবু জীবনের আশা হারাননি, মানুষের প্রতি ভালোবাসা হারাননি। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে যখন আমরা বক্তব্য রাখতে আসি, আমরা জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি নিয়েই এখানে আসি। আমি তাই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে শিশু, যে নারী, যে যুবক, যে তরুণ, যে শ্রমিক যারা প্রাণ দিয়েছেন, 30,000-এর অধিক যারা প্রাণ বাজি নিয়ে লড়াই করতে গিয়ে পঙ্গু হয়ে গেছেন, অঙ্গহানি ঘটেছে, তাদের সবার প্রতি জানাই আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। মাননীয় স্পিকার, আজকে যখন এই সংসদে আমরা আসি, অতীতের বিভিন্ন সরকার এবং সংসদের স্মৃতি আমাদেরকে তাড়িত করে, এবং আমি অত্যন্ত আনন্দিত হই যখন দেখি এই সংসদ ইতিমধ্যেই নতুন বাংলাদেশ এবং নতুন বন্দোবস্তের সূচনা করছে। আমরা দেখতে পাই একদিকে বিরোধী দলের পক্ষ থেকে যেমন দাবি দাওয়া পেশ করা হয়, অন্যদিকে সরকারি দল সেই দাবি দাওয়াকে মনোযোগের সঙ্গে শুনছেন, এমনকি সেটিকে গ্রহণও করছে। মাননীয় স্পিকার, আমরা সরকার গঠনের পর আমাদের এলাকার জনগোষ্ঠীর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরা যেমন আমাদের দায়িত্ব, কিন্তু আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি আমাদের অন্যান্য মাননীয় সংসদ সদস্যরাও যখন বক্তব্য দিচ্ছেন, তাদের সমস্যাগুলো আর আমার সমস্যাগুলো ভিন্ন কিছু নয়। আমরা শুনতে পাচ্ছি একদিকে মেগা প্রজেক্ট হয়েছে, বড় বড় সড়ক মহাসড়ক দেখানো হয়েছে, মেগা দুর্নীতির আয়োজন হয়েছে। অন্যদিকে প্রত্যেকটি এলাকায় গেলে আমরা দেখব জেলার ভেতরে, জেলা থেকে উপজেলায়, কিংবা আরো বেশি করে বললে উপজেলা থেকে ইউনিয়নে যাওয়ার সড়কগুলো একেবারেই বেহাল অবস্থা। আমরা দেখতে পাই উপরে ফিটফাট উন্নয়নের গল্প, কিন্তু আমাদের ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে। আমরা দেখতে পাই শিল্পায়নের গল্প শোনানো হয়েছে, কিন্তু বাংলাদেশে নতুন কোনো শিল্পায়ন হয়নি, কর্মসংস্থান হয়নি। এই বহুবিধ সমস্যার ক্ষেত্রে আমি বিশ্বাস করি, যেহেতু আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন, তাই আমার একটা আশা থাকবে আমার মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহকর্মীরা
আমাদের প্রত্যেকটি কাজ বিশেষ বিবেচনায় একটু ত্বরান্বিত করে আমার এলাকার মানুষকে সহায়তা করবেন, আমাকেও তাদের সহকর্মী হিসেবে একটু বাড়তি ভালোবাসা দিবেন। তাই আমি আর বিস্তারিত আমার এলাকার সমস্যা না তুলে ধরে আরেকটি যে বিষয়ে আমি কথা বলতে চাই, আমার জীবনের অর্ধেক সময় কেটেছে একজন চিকিৎসক এবং জনস্বাস্থ্যবিদ হিসেবে দেশে এবং বিদেশে বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাকে চিহ্নিত করা, গবেষণা এবং শিক্ষকতার মাধ্যমে এবং কনসালটেন্সির মাধ্যমে আমরা বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থাকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, আমি এখন যে কথাগুলো বলবো, আমরা বলেছি এটা নতুন বাংলাদেশ। যদি আমি যে সমস্যাগুলো তুলে ধরবো, আপনি যে দলেরই হন, আপনার যদি সেই সমস্যাটা আপনার এলাকাও থাকে, তাহলে আপনারা আমাকে টেবিল চাপড়িয়ে উৎসাহ দেবেন। আমি যদি এমন কথা বলি যে কথাটি বাস্তবতা বিবর্জিত, তাহলে শুধু শুধু আমার দলের বলেই আমাকে টেবিল চাপড়িয়ে উৎসাহ দেওয়ার দরকার নেই। আমরা 60 দিন হলো সরকারে এসেছি। দায়িত্ব পাওয়ার পর থেকে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে স্বাস্থ্য ব্যবস্থাকে খতিয়ে দেখার চেষ্টা করেছি। সেই জকিগঞ্জের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে শাহজাদপুরের স্বাস্থ্য কেন্দ্র কিংবা আগারগাঁওয়ের ইনস্টিটিউট পাড়া, যেখানেই গিয়েছি, আপনি কি আপনার উপজেলাতেও দেখেন না স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছে? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মাননীয় প্রতিমন্ত্রী 1 মিনিটে কনক্লুড করে দেন। 3টা মিনিট কি দেওয়া যায় অনুগ্রহ করে মাননীয় আচ্ছা, স্পিকার? 2 মিনিটে শেষ করেন, ধন্যবাদ। কনস্ট্রেন্ট আছে। সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যেখানে যন্ত্র আছে যন্ত্রগুলো অকেজো, যেখানে হাসপাতাল আছে হাসপাতালের দেয়াল ভেঙে পড়ছে। সবচেয়ে দুঃখের বিষয়, অপ্রতুল চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কারণে লাখো লাখো মানুষ আজকে চিকিৎসার অভাবে অপেক্ষায় আছে প্রতিটি উপজেলায়। মাননীয় স্পিকার, এই স্বাস্থ্য ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে, বিগত 15 বছরের অর্থনৈতিক দুর্নীতি এবং বিগত 15 মাস 18 মাসের সরকারের ভুল নীতির কারণে আজকে আমরা দেখছি অজস্র শিশুর মৃত্যু হচ্ছে। ভুল নীতি দিয়ে কিভাবে মানুষকে হত্যা করা যায় আমরা এই বাংলাদেশে এবার দেখেছি। আমরা এই 2 মাসের ভেতরে দ্রুত গতিতে টিকার ব্যবস্থা করেছি। সারা দেশে জাতীয় পর্যায়ে টিকার ব্যবস্থা হচ্ছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। ছোট ছোট রিপেয়ার করে এই স্বাস্থ্য ব্যবস্থাকে ভাঙা যাবে না। এই স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে হলে খোল নলচে পাল্টে ফেলতে হবে, এবং সেই পাল্টে ফেলা আমাদের ইশতেহারে আছে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী সেই ইশতেহারে স্বাস্থ্য ব্যবস্থাকে খোল নলচে পাল্টে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছেন। আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উপরে জোর দেব। ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে আমরা এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাবো, যেখানে স্বাস্থ্যকর্মীরা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে হেলথ প্রমোশন এবং হেলথ প্রিভেনশনের কাজ করবে, যাতে অসুখ হবার আগেই আমরা সুস্থ জীবনের দিকে ঝুঁকে পড়ি। আমাদের জীবন আচরণে যেন সুস্থতা আসে, আমরা যেন সঠিক সময়ে টিকা পাই, আমাদের শিশুরা যেন সুস্থ থাকে। আগামীর বাংলাদেশ যেন হয় সুস্বাস্থ্যের বাংলাদেশ। একই সাথে উচ্চতর পর্যায়ে, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত স্বাস্থ্যের ব্যবস্থা আমরা করব। যে রোগগুলো দীর্ঘদিন ধরে চিকিৎসা প্রয়োজন হয়, গুরুতর রোগ যেমন কিডনি রোগ, ক্যান্সার, এই সমস্ত চিকিৎসার জন্য আর যেন গ্রামগঞ্জ থেকে সমস্ত জমি জমা বিক্রি করে মানুষকে ঢাকায় হাসপাতালের বারান্দায় এসে ঘুমাতে না হয়। মাননীয় স্পিকার, আমরা স্বপ্ন দেখি সেই স্বাস্থ্য ব্যবস্থার যেখানে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী বক্তা মীর আহমদ বিন কাসেম, ঢাকা 14। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটি অন্ধকার ঘরে মৃত্যুর প্রহর গোড়া থেকে আজকে আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি মনে করেছিলাম যেহেতু দ্বিতীয় জীবন পেয়েছি, আমার পরিবার, আমার সন্তানের আমাকে 8টি বছর পায়নি, তাদেরকে নিয়ে দেশের বাইরে চলে যাব। যে দেশ আমাকে অধিকার দিতে পারে না সেই দেশে আমি থাকবো না। কিন্তু যখন 48 নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সাজেদুল ইসলাম, সুমন ভাইয়ের মেয়ে হাসনা ইসলাম লাইতার চোখের দিকে তাকায়, যে এখনো বাবার জন্য অপেক্ষা করে আছে, তখন যেতে পারি না। মানুষ, আমরা যে কথা বলছি, আমরা যে বিষয়ের সাক্ষী, বেশ কিছু শক্তিশালী অপশক্তির বিরুদ্ধে আমরা সাক্ষী দিচ্ছি, যারা এখনো ক্ষমতাসীন অবস্থায় বিদ্যমান। আমাদের এই সাক্ষী তাদের ভীষণ অসুবিধার কারণ, এবং আমরা যদি কথা বলি তাহলে আমাদের জীবনের ঝুঁকি এখনো রয়েছে। যেমন ভাবে জীবন দিতে হয়েছে আমার ভাই
হাদিকে, কিন্তু যখন এই সুমন ভাইয়ের মেয়ের চোখের দিকে তাকাই মনে পড়ে যে আমার মেয়ের কথা। 8টি বছর তারা জিজ্ঞেস করতো বাবা কোথায়, কেউ উত্তর দিতে পারতো না। আজকে এখন সুমন ভাইয়ের মেয়ে বলে যে আমাকে গুম করে আমার বাবাকে যেখানে রেখেছো সেখানে নিয়ে যাও, আমি আমার বাবাকে জড়িয়ে রাখবো, জড়িয়ে ধরে রাখবো, কোনোদিন ছাড়বো না। মোহাম্মদ পারভেজ ভাইয়ের মেয়ে আদিবা ইসলাম রিদি বলে সবাই বলে ধরে না বাবা মারা গেছে, বাবা কি কোনো অঙ্ক যে ধরে নেবে বাবা মারা গেছে? মাননীয় স্পিকার, এসব অসংখ্য মেয়ে, মা, স্ত্রীর চাপাক্ষুদ চোখের পানি, ক্ষোভ এখনো বিদ্যমান। এই রাষ্ট্র তাদের কোনো জবাব দিতে পারে। মাননীয় স্পিকার, আমি এখানে দাঁড়িয়ে গুমের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে 3টি দাবি উত্থাপন করতে চাই। প্রথম দাবি জবাবদিহিতা। যাদেরকে গুম করা হয়েছে তারা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। মাননীয় স্পিকার, এই গুমের ভুক্তভোগীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন। যারা গুমের সাথে জড়িত তাদের অনেকে এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বিদ্যমান, অনেকে আইনের আওতায় বাইরে দাঁড়িয়ে দেশের ভিতরে অস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। সর্বশেষ, এই বিচার যেন স্বচ্ছ হয়, ফ্যাসিস্ট আমলে লোক দেখানো একটি নাটক যাতে না হয়, এই 3 নিয়ে আমাদের প্রথম দাবি জবাবদিহিতা। দ্বিতীয়ত দাবি, এই ঘুমের ভুক্তভোগী পরিবারদের তাদের প্রিয়জনকে কেউ আমরা ফিরিয়ে দিতে পারবো না। আমার যৌবনকাল একটু অন্ধকার ঘরে কেটেছে, আমার যৌবনকাল কেউ ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু এই পরিবারগুলো যা হারিয়েছে তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আসমান জমিনের মধ্যে কারো নেই। কিন্তু যে কজন আর আছে তাদের জন্য অন্তত অর্থনৈতিকভাবে কোনো কষ্ট না হয়, এতটুকু দায়িত্ব কি রাষ্ট্র নিতে পারে না? আমরা কতগুলো ব্রিজ বানানোর পরিকল্পনা করছি, একটা ব্রিজ বানানোর অর্থ যথেষ্ট হাতে গোনা কয়েকটি পরিবারের অন্তত অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য। আপনার মাধ্যমে সরকারকে আহ্বান জানাচ্ছি, 17 বছর ধরে এই পরিবারগুলো অপেক্ষা আছে, আর তাদেরকে অপেক্ষা রাখবেন না। অবিলম্বে তাদেরকে একটি এমন ভাবে অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা যদি আমরা করি যেন আর যাই হোক অর্থনৈতিকভাবে তাদের আক্রমণ তাকাতে না হয়, এটা আমাদের দ্বিতীয় দাবি। এবং তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে এই ধরনের ঘৃণ্যতম মানবতা বিরোধী অপরাধ আর কোনদিন যেন এই বাংলার মাটিতে হতে না পারে, সেজন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার জন্য দরকার শক্ত আইন, তার জন্য দরকার রাজনীতিবিদদের দৃঢ়তা যে আমরা আর যাই করি এই ধরনের অপরাধ যেন বাংলাদেশে না হতে পারে। এই জন্য সবার আগে দরকার গুম কমিশন, যা করে পরবিশ্ব কার অনুমতি না নিয়ে তদন্ত করতে পারবে। দরকার স্বাধীন মানবাধিকার কমিশন, যার কারো চক্ষু রান উপেক্ষা করে তার অপরাধের কথা বলতে পারবে। মাননীয় স্পিকার, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার উপস্থাপন করা দরকার। ইসমাইল হোসেন বাতেন ভাইয়ের মেয়ে যার বাবা গুম হওয়ার পর থেকে তার বাবার অ্যাকাউন্টে রেখে যায় টাকা উত্তোলন করতে পারছে না। ব্যাংকের ম্যানেজার বলে তোমার বাবার কি হয়েছে, একটি কাগজ নিয়ে আসো। আনিসা ইসলাম ইনশা গত বছরটি বছর মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরে বেড়াচ্ছে একটি কাগজের জন্য যে তার বাবা যে গুম হয়েছে এটা যেন লিখে দেওয়া হয়। এটা আমরা দিতে পারিনি। আইন মন্ত্রী উপস্থিত আছেন, এমন একটা আইনি ব্যবস্থা গ্রহণ করা যারা গুমের ভুক্তভোগী যারা আছেন তারা যেন স্বীকৃতি পায় তার বাবা মৃত নন, তার বাবা জীবিত নন। কিন্তু এই স্বীকৃতি যেন দরকার, অবিলম্বে একটি আইন করার আহ্বান জানাচ্ছে। মাননীয় স্পিকার, আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, কিন্তু ঢাকা 14 আসনের জনগণ আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তাদের জন্য কিছু কথা বলতে চাই। ঢাকা 14 আসনের সবচেয়ে নিগৃহীত জনপদের নাম হচ্ছে কাউন্দিয়া, যেটি জনবদ্ধ একটি ইউনিয়ন, যেখানে কোনো সড়ক যোগাযোগ নেই। 54 বছরে ঢাকার বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে ব্রিজ হয়ে গেলেও এই কাউন্দিয়া এখন পর্যন্ত সড়ক যোগাযোগ হয়নি, একটি ব্রিজের অভাবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণার সময় ওয়াদা করে এসছেন যে একটি ব্রিজ নির্মাণ করবেন। আমি দাবি জানাচ্ছি এখন 6 মাসের মধ্যে এই ব্রিজের নির্মাণ শুরু হয় ইনশাআল্লাহ। মিরপুরে একটি অন্যতম ধর্মীয় কেন্দ্রের নাম হচ্ছে শাহ আলী মাজার। দুঃখের সাথে বলতে হয় এই মাজারে অনেক অবৈধ এবং অশ্লীল কাজ হচ্ছে, মাজারের সম্পত্তি নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। মাননীয় ধর্মমন্ত্রী উপস্থিত আছেন, আমি ওনার সহযোগিতা কামনা করছি।
আমাদের এই মাজারকে ধর্মীয় গাম্ভীর্য রেখে স্বচ্ছতার সাথে দিনী কাজের জন্য আমরা নিজেকে নিয়োজিত করতে পারি, এই জন্য মাননীয় ধর্মমন্ত্রীর পরিপূর্ণ সহযোগিতা কামনা করছি। মাননীয় স্পিকার, আমাদের একটি দূতাবাসে একটি প্রোগ্রামে কয়েকজন সংসদ সদস্য নিয়ে আমি গেলাম। একজন সংসদ সদস্য পরিচয় দিচ্ছে যে আমি ইন্ডাস্ট্রিয়াল এলাকার এমপি, একজন পরিচয় দিলাম অভিজাত এলাকার এমপি, আমি পরিচয় দিলাম আমি কিছু গরিব মানুষের এমপি, কিছু খেটে খাওয়া মানুষ যারা রোদে পুরে বৃষ্টিতে ভিজে আমাকে সংসদে পাঠিয়েছে এই আশায় যে একটি পরিবর্তন আসবে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারো টাকার প্রভাব, পেশি শক্তির ব্যবহার, সীমাহীন দুর্নীতি বন্ধ হয়ে সৃষ্টি হবে জবাবদিহিতামূলক হিংসা ভিত্তিক সমাজ। এর জন্য আমাদের প্রথম প্রয়োজন রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতার একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে যে ক্ষমতা আসুক সেজন্য শাসক। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, বলেন। ধন্যবাদ স্পিকার। আমার এই গরিব মানুষগুলো রোদে পুরে বৃষ্টিতে ভিজে মাত্র কয়েকটা টাকা ইনকাম করে, সেখান থেকে তাদেরকে চাঁদা গুনতে হয়। মাননীয় স্পিকার, এই চাঁদাবাজি হাতে গোনা কয়েকটা লোক লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে, কারণ এই চাঁদাবাজদের পিছনে রয়েছে রাজনৈতিক শক্তি। আজকে মহান সংসদে দাঁড়িয়ে আহ্বান জানাচ্ছি, আমাদের কি আর কিছু পাওয়া আছে জীবনে? আমরা একজন মাননীয় সংসদ সদস্য, আমরা কেন এরকম চাঁদাবাজের আশ্রয় প্রশ্রয় দান করবো? আসলে আমরা শপথ গ্রহণ করি, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করে, যারা মানুষকে হক নষ্ট করে, এদেরকে আর যাই হোক আমরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেবো ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আমি নির্বাচন থেকে ঘোষণা করেছি, ঢাকা 14 আসনে কোনো চাঁদাবাজ সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং কাউকে আমরা চাঁদাবাজি করতে দেবো না ইনশাআল্লাহ। এই ঘোষণা প্রত্যেকজন সংসদ সদস্যের কাছ থেকে আশা করছি ইনশাআল্লাহ। ফুটপাথগুলো বেদখল হয়ে রয়েছে, খালগুলো দখল হয়ে রয়েছে, যার কারণে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে যায়। খেলার মাঠ নেই, যুব সমাজ খেলাধুলা করতে না পারার কারণে মাদকাসক্তির মধ্যে ঝুঁকে পড়ছে। শিক্ষা কেন্দ্র যেখানে আমাদের সন্তানের মানুষ হয়, সেখানে নিয়োগ বাণিজ্য চলছে, এগুলো বন্ধ হওয়া দরকার। আসলে আমরা ঘোষণা করি যে সবার এই দেশ 5 বছরের দলীয় স্বার্থ নয়, 50 বছরের জাতি গঠনের কথা চিন্তা করে আমরা দেশ চালাবো ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজটি করতে পারি, তাহলে আমাদের শরীর যখন কবরে পৌঁছবে, তখন আমাদের রেখে যাওয়া কাজের বিনিময়ে কালকে আমাদের কঠিন প্রশ্নের সম্মুখীন হয় যখন আমরা হব, তখন এই কাজগুলো আমাদেরকে শেফায়াত দান করবে, আমাদের প্রশ্নের উত্তরকে সহজ করে দেবে, আমাদেরকে সঠিক সত্যিকার অর্থে সফলকার করবে এই দুনিয়াতে এবং চিরস্থায়ী জীবনে। সম্মানিত স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আজ এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আমার মহেশখালী কুতুবদিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মা, আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশমাতা বেগম খালেদা জিয়াকে। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে নমিনেশন দিয়ে এই মহান সংসদে তৃতীয়বারের মতো কথা বলার, আমাদের মহেশখালী কুতুবদিয়া অবহেলিত দ্বীপ কুতুবদিয়া মহেশখালীর উন্নয়নের কথা বলার, দেশের কাজ করার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, দীর্ঘ 17 বছর পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন পৃথিবীর ইতিহাসে খুব কম নজির আছে যেখানে কোন নেতা বিদেশি নির্বাচন থেকে মুক্তির জন্য লড়াই করেছেন, জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে মোবিলাইজ করেছেন, রাজনৈতিক কর্মসূচি ও দিক নির্দেশনা দিয়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা জিয়ে রেখেছেন।
1914 সালে ভ্লাদিমির লেনিন, 1940 সালে ফ্রান্সের চার্লস দাগল, 70 দশকে ইরানের আয়াতুল্লাহ khomeini, স্নায়ু যুদ্ধের সময়ে রোমেনিয়ার গণতন্ত্রকামী নেতা ইয়ান রাতিও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন। তেমনি ভাবে মাননীয় স্পিকার, আপনি জানেন 1/11 পর 17 বছর 18 বছর পর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনক তারেক রহমান লন্ডনে থেকে একটি চেয়ারে বসে 17 বছর এই ঘুমন্ত বিএনপিকে ঘরে ফেরে বিএনপিকে আবার জাগ্রত করে বাংলাদেশের ফ্যাসিস্টদের অপসারণে যে ভূমিকা রেখেছেন। আমাদের এমন কোন নেতা নেই এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য থেকে আরম্ভ করে এমন কোন নেতা নেই যার বিরুদ্ধে মামলা হয় নাই। গুম হয়েছি, খুন হয়েছি, আমরা জেলে গেছি 69 লক্ষ মামলার ভার নিয়ে। আমরা শহীদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে এই দেশের যে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, সেই জন্য আমি আজকে আমাদের দলের নেতাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের নেতা তারেক রহমান 31 দফার ভিত্তিতে আপনার মাথার উপর যে ছাতা আছে 8টি কবজা, আমাদের এই বাংলাদেশের 31 দফা আমাদের নির্বাচনের ইশতেহার। আমরা 8টি কর্মসূচির মাধ্যমে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, ইমামের বেতন, স্পোর্টস, এডুকেশন, এনভায়রনমেন্ট এবং এমপ্লয়মেন্টের মাধ্যমে একই কবজার নিচে নিয়ে আসে আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, সেই নবযাত্রায় আমি আমার দল এবং বিরোধী দলের সম্মানিত সকল সদস্যকে অংশগ্রহণ করে আমরা যাতে বাংলাদেশের আগের ফ্যাসিস্ট রাজনীতি বাদ দিয়ে আলোচনার মাধ্যমে, বিবেচনার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, সেই সংগ্রামে আপনারা সবাই শরীক থাকবেন। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার 2-4টা কথা বলবো। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার মহেশখালী কুতুবদিয়া লবণের জন্য বিখ্যাত। লবণ আমরা উৎপাদন করলে আপনারা লবণ খেতে পারেন। আমরা সেই লবণ আমরা বিক্রি করি 3 থেকে 3.5 টাকা পার কেজি, আর সেই লবণ ঢাকায় এবং প্যাকেটজাত হয়ে সেই লবণ বিক্রি হয় 40 টাকা 42 টাকা কেজি। মানবতা বিবর্জিত হচ্ছে আমাদের দেশে। মাননীয় স্পিকার, আমি মহেশখালী কুতুবদিয়া দ্বীপাঞ্চলের মাননীয় স্পিকার, আমার বেড়িবাঁধ দরকার, প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে বেড়িবাঁধ দরকার। 91 সালের ঘূর্ণিঝড় আপনার মনে আছে নিশ্চয়ই, সেদিন আমাদের বেগম খালেদা জিয়ার সরকারের বয়স ছিল মাত্র 39 দিন। সেই থেকে 91 থেকে এই 26 সাল পর্যন্ত প্রতি বছর 100 কোটি, 200 কোটি, 500 কোটি খরচ হয়। খরচ করতে করতে সব টাকা শেষ হয়ে যায়। এই বছর বাড়লেন, বর্ষাকাল আবার ডুবে গেলেন। সেই ব্যবস্থা না করে আমি অনুরোধ জানাবো আমার কুতুবদিয়া বেড়িবাঁধ প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন। 1 মিনিট। আমার দেশ মিষ্টি পানের দেশ, সাদা সিংড়ির দেশ। সেই আমাদের মিষ্টি পান হেরিটেজ হিসাবে সেটা গণ্য করা হোক। আমাদের লবণের দামে তো পত্রিকার মাননীয় স্পিকার বিগত বছর প্রচুর পরিমাণ লবণ ইন্ডাস্ট্রিয়াল লবণের মাধ্যমে খাদ্য লবণ আমদানি করে, বিগত সরকারের ট্যাক্সবিহীন লবণ আমদানি করে। এবং আবার যদি আমরা লবণ আমদানি করতে চান তাহলে 120% লবণের মধ্যে ট্যাক্স বসাতে হবে। আর কস্টিক সোডা হলে আনলিমিটেড লবণ ব্যাক টু ব্যাক এসি করে। মাননীয় স্পিকার, আমাদের দেশীয় লবণকে একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। আমাদের চাষিরা মরণ পাশ নিয়ে এখন বেশি আছে। মাননীয় স্পিকার, নির্বাচনের সময় বলেছিলাম আমি কাপড় পরে সংসদে যাব, কিন্তু কাপড়ের কপট করে আসতে পারিনি। কিন্তু আমার লবণ চাষিরা এখন কাপড়ের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই জন্য আমি আজ ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আজিজুর রহমান, যশোর 1, সময় 4 মিনিট। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
এদেশের প্রতি বিএনপি জামাতের উভয় দলেরই কম বেশি অনেক অবদান আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া ৭৫ পরবর্তীতে দ্বিঘারা জাতিকে বহুদলীয় গণতন্ত্রের পথ দেখিয়েছেন। অধ্যাপক গোলাম আজম ৮৩ সালে কেয়ারটেকার সরকার জাতিকে কেয়ারটেকার সরকারের দিগন্ত দেখিয়েছেন। যে কেয়ারটেকার সরকার সেখান থেকে আজ পর্যন্ত এই কত ৮৪ থেকে এই পর্যন্ত এই জাতিকে পথ দেখাচ্ছে, এখনো পথের উপরে রেখেছে। জামাত ৯১ সনে নিঃস্বার্থভাবে ৫ বছরের জন্য বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করেছে, একেবারে নিঃস্বার্থভাবে। সরকার কেয়ারটেকার পদ্ধতিকে পরিত্যাগ করলে জামাত দৃঢ়তার সাথে সর্বস্ব ক্ষতি স্বীকার করে সরকারকে সঠিক পথে আনতে চেষ্টা করেছে। ৬ হতে ২৪ কিছু ভুল বোঝাবুঝি থাকলেও দেশ নেত্রীর প্রতি জামাতের আস্থা, পরস্পর চিন্তার ঐক্য ও ভালোবাসা একনায়তন্ত্রের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করেছে। বীর তরুণদের প্রাণ উৎসর্গ করতে সাহসী করেছে, জাতির সূর্য সন্তানদের বিজয়ী হতে সাহায্য করেছে। জামাত বিএনপি তথা দেশপ্রেমিক সকল দল ও তরুণ ছাত্র শ্রমিকদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ১৮ কোটি মানুষ আজ মুক্তির শ্বাস ফেলছে। জনগণের সে বিজয়ের ফসল আজকের এই মহান সংসদ। এটি বিএনপি বা জামাতের বিজয় নয়, বরং জনগণের বিজয়। বিএনপি জামাত তথা গণতান্ত্রিক ইসলামী শক্তিকে দেওয়া মহান আল্লাহর একটি সুযোগ, আবার পরীক্ষাও বটে। দীর্ঘ এ সংগ্রামে শাহাদাত বরণকারী নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় বিরোধী দলের নেতাকে সবটুকু শ্রদ্ধা নিবেদন করছি। তাদের উভয়ের মেধা, ধৈর্য, ত্যাগ ও নেতৃত্বের কৌশলে আজকের এই পরিবর্তন। গতকালের বিতর্কে তাদের উদার ভূমিকা এক নবদিগন্তের উন্মেষ ঘটিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস তারা উভয়ে সফল হবেন। আবেগ, উত্তেজনা ও সংকটে অনেকে বিহ্বল হলেও তারা দুজন গণতন্ত্র, মানবতা ও ন্যায় বিচারের ক্ষেত্রে হিমাদ্রি সম অটল থাকবেন। জামাত বিএনপিকে একসাথে কাজ করতে হবে। আদর্শিক ভিন্নতা থাকলেও দেশ ও জাতির কল্যাণে গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করা যায়। আধুনিক অনেক রাষ্ট্রে এর উদাহরণ আছে। তবে পারস্পরিক সৌহার্দ্যবোধ ছাড়া দেশের কল্যাণ করা যায় না, একসাথে চলা বা কাজ করা যায় না। মাননীয় স্পিকার, আপনি বীর বিক্রম। আমার এলাকার বেনাপোলের একটি গ্রাম কাগজপুকুরে আপনি ১ মাস ধরে রক্ত আর ঘাম ঝরিয়েছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। প্রতিটি মানুষ চায় সুন্দর সমৃদ্ধ একটি জীবন, কিন্তু আমাদের প্রত্যাশা প্রাপ্তির মাঝে শূন্যতা অনেক। এ সুন্দর পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যার অনুগ্রহে আমাদের জীবন, তার প্রতি ভক্তি ও তার বিধানের আনুগত্যই পারে আমাদের সার্বিক জীবনকে সুস্থ। আমার পরিবারের সুরক্ষায় ডাবর হানি 100% পিওর। এই নাও খাঁটি মধু। আর এই মধুর সাথে যদু ফ্রি। ন্যাচারাল মধুতে এসব থাকেই। তাতে থাকতে পারে এর বাইরে অদৃশ্য জীবাণু। তাহলে ডাবর হানি প্রকৃতি থেকে সংগ্রহিত 3 স্তরে ময়লা জীবাণু পরিশোধিত ডাবর হানি। সুস্বাস্থ্যে সুরক্ষায় ডাবর হানি 100% পিওর। Wait. Which floor? 3rd floor. Hello, lift. 3rd floor, please. Wow. Thank you. Thanks to Walton Lift. ভয় পায় না বাবা, এটা ওয়ালটন লিফট। তুমি একদম সেফ আছো। এই যে চলে আসছি। আসো। ওকে, টাটা। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। ওয়ালটন লিফট, ইনোভেশন ইন মোশন। পিতা যেখানে খাল কেটেছিলাম, আমি সেই সাথে খাল কেটেছিলাম 3 মাস ধরে। তো সেখানে যদি খালটার পাশাপাশি তার পশ্চিমে এবং তার উত্তরে খাল কাটা হয়, তাহলে এই শার্শা উপজেলা রক্ষা পেতে পারে এই জলাবদ্ধতা থেকে। মাননীয় স্পিকার, শার্শার 4.5 লাখ মানুষ শুধু নিজেরা সমৃদ্ধ হবে না, এর দ্বারা দেশও সমৃদ্ধ হতে তাদের অবদান থাকবে। মাননীয় স্পিকার, আমার সময় বেশি না, একটি কথা শুধু আজকে বলতে চাই, মাদক থেকে শার্শাকে রক্ষা করুন। 25। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী, ধন্যবাদ আপনাকে।
পরবর্তী বক্তা এম ইকবাল হোসেন, ময়মনসিংহ 3। নাই উনি, আমার তো কলটা দেওয়ার কথা, সরি, আগামীকাল দেওয়ার কথা। হ্যাঁ, জি মাননীয় বিরোধী দল নেতা। আমার একটা নৈতিক দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য। গতকালকে অর্থবহ আলোচনার পর আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা কমিটি হলে আমরা উভয়ে এই সমস্যা নিরসনে ভূমিকা রাখার সুযোগ পাব। আমি মাননীয় সংসদ নেতাকে ধন্যবাদ জানাই, তিনি এটাকে কগনিজেন্সে নিয়েছেন এবং একটা কনক্রিট প্রস্তাব পেশ করেছেন। কমিটির সদস্য সংখ্যাও তিনি প্রস্তাব করেছেন এবং সরকারি দলের পক্ষ থেকে 5 জনের কথা এখানেই পরিষ্কার ঘোষণা করেছেন। আমিও তাকে সম্মান করে বিরোধী দলের পক্ষ থেকে আরো 5 জনের নাম ঘোষণা করছি। জনাব সাইফুল আলম খান, ঢাকা 12, নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আব্দুল বাতেন, ঢাকা 16, মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4, মুফতি মাওলানা আবুল হাসান, সিলেট 5। এই 5 জন ইনশাআল্লাহ একসাথে কাজ করবেন এই কমিটির সাথে। মাননীয় স্পিকার, এর সাথে আমি আমাদের খনিজ সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যে প্রস্তাবটা এই সংসদে এনেছেন ঢাকায় লোড ম্যানেজমেন্টের ব্যাপারে, আমি বলবো যে মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়, সংসদ যেন এর বাইরে না থাকে, ওই লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদও যেন থাকে। এখানেও যেন যদি ঢাকার অন্য অংশে 1 ঘন্টা থাকে, এখানে 1 ঘন্টা যেন বিদ্যুৎ না থাকে, এখান থেকে শুরু হোক। তাহলে জনগণ বুঝবে যে আমরা আসলে বাংলাদেশকে একটা ইউনিফর্ম কান্ট্রি হিসেবে বিল্ড আপ করতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, সংসদ তো চালু রাখতে হবে, সংসদ বন্ধ করা যাবে না। মাইক দেন, বিরোধী দলের নেতাকে মাইক দেন। আমি সংসদ ভবন বলেছি, সংসদের অধিবেশন আমি বলি নাই। অধিবেশনের বাইরে অনেক কর্মঘণ্টা আছে। ধন্যবাদ, আমি সেই কথাটাই বলেছি। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার 4। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে আপনি সময় দেওয়াতে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এই আপনার ইয়েতে আমরা দাঁড়িয়ে যে আলোচনা করছি, এর প্রথমে আমি আজকে আমার নেতা জিয়াউর রহমান সাহেবকে আমি স্মরণ করছি। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, 71-এর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। আপনিও সেখানে সাথে ছিলেন। আপনারা সকলকে, অল মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং 24-এর মুক্তিযোদ্ধাদেরকেও আমি স্মরণ করছি। তবে 71-এর মুক্তিযোদ্ধাদের সমান 24-এর মুক্তিযোদ্ধারা হতে পারবে না। তাদেরও মূল্যায়ন আছে, তাদেরও আমরা তাদেরকেও শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু 71 আমাদের স্বাধীনতার চেতনা, সেটা আলাদা জিনিস। মাননীয় স্পিকার, আমি সম্মান করছি আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি তিলে তিলে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে এই সংগঠন, জাতীয়তাবাদী দলের সংগঠনকে শক্তিশালী করে এই বাংলাদেশে একটি দীর্ঘদিন রাজনীতি করার মতো সক্ষম করেছেন। মাননীয় স্পিকার, আমাদের এই দল প্রতিষ্ঠা যিনি করেছিলেন মাননীয় শহীদ জিয়াউর রহমান সাহেব, তিনি 3 বছরের মাথায় মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছিলেন। 3 বছর একটা রাজনৈতিক দর্শন, আজকে 50 বছর আজকে আমরা ধরে রাখতে পেরেছি এই সংগঠনকে। কি রকম গভীর মানুষ তার এই দলের প্রতি ভালোবাসা, এটা প্রকাশ পায়। আপনি এখানে এই দেশে 10 বছর শাসন করেছেন হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব। আইয়ুব খান শাসন করেছিলেন 10 বছর পাকিস্তান,
তাদেরও এক একটি দল ছিল, কিন্তু মৃত্যুর পরে তাদের আর কোনো দলের চিহ্ন নাই। কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে 50 বছর আমরা এখনো পর্যন্ত ক্ষমতা ধরে আছি, এবং আমাদের এখন তারুণ্যের নেতৃত্বে এখন আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান সাহেব। তিনি শহীদ জিয়ার উত্তরসূরি। আজকে সারা বাংলাদেশের তরুণদের তিনি আপনার প্রতীক। তিনি বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করছেন এবং অর্থনৈতিক মুক্তির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা নতুন দিগন্তে প্রবেশ করছি তার উনার নেতৃত্বে। আমি আশা করি আমরা আরো উন্নতির দিকে যাব। সুন্দর আমাদের বিরোধী দলের নেতৃত্বের যে কোপারেশন আমরা দেখতে পাচ্ছি, এই নেতৃত্বের কোপারেশন যদি আমরা ধরে রেখে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশ আরো দিন দিন উন্নতির দিকে যাবে। বিশ্ব একটি উত্তপ্ত আজকে মধ্যপ্রাচ্যের মধ্যে, যেখানে অর্থ সম্পদ বেশি, তেল বেশি, সেখানেই গন্ডগোল। তেলের জন্য আজকে আমাদেরকে বুঝতে হবে সেটা আমাদের ক্রিয়েটেড সমস্যা না, এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। আমি আশা করি কন্ট্রোল হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার এলাকা এমন একটি এলাকা যেটা ইন্টারন্যাশনালি একটা নোন এলাকা, উকিয়া টেকনাফ, যেখানে 15 লক্ষ রিফিউজিরা একটা বিরাট একটা সমস্যা আমাদের জন্য, সারা বাংলাদেশের জন্য। সেখানে বাজে গড়ো সমস্যা, একটা বিরাট সমস্যা। কোন দিকে যাব? সেখানে অনেক রকমের শাসন প্রশাসন চলছে। আমি এগুলিকে এই সরকারকে অনুরোধ করব সুন্দরভাবে দেখে একটা আমাদের কক্সবাজারে আমি খুশি হয়েছি, আল্লাহর কাছে আপনার শুকরিয়া আদায় করছি। কক্সবাজারের একটি সন্তান জনাব সালাউদ্দিন আহমদকে আপনার হোম মিনিস্টার করাতে, যেহেতু সেখানে মাদক পাচারের সেই রুট বন্ধ হবে এখন, আমি আশা করছি। ওনার সাথে আমি আলোচনা করেছি, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি অত্যন্ত বিভিন্ন পদক্ষেপ নিয়ে সেটা বন্ধ করার জন্য তৎপর আছেন বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমি এখানে একটি জিনিস বলবো, আপনার পরিবেশ মন্ত্রী মহোদয়ের এখানে আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্যে, সেন্ট মার্টিন একটা 15 কিলোমিটার দূরে আপনার সমুদ্রের মাঝে অবস্থিত, সেখানে মানুষ যেতে পারে না। আপনার ট্রাভেল পাস দিয়ে মানুষ যেতে হয়। এটা কি একটা বিদেশের অংশ নাকি আমাদের দেশের অংশ? যদি ট্রাভেল পাস দিয়ে যদি সেখানে মানুষ যেতে হয়, তাহলে এটাকে বাংলাদেশ, আমি আশ্চর্য ধরনের ব্যাপার যে 10টি শর্ত দিয়েছে। মাননীয় সদস্য, আপনি 2 মিনিটে শেষ করেন। আপনার 2 মিনিটে শেষ করে দেন। সেখানে আমি অনুরোধ করবো ওনাকে, আপনার সেখানে মানুষ যাওয়ার ব্যবস্থা করতে হবে, সেখানে ট্যুরিস্ট যেতে হবে, নাহলে সেখানে কোনো ইনকাম নাই, মানুষ মারা যাবে নাকি, এইরকম একটা অবস্থা। মাননীয় স্পিকার, আমার এই রিফিউজিদেরকে ফেরত দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সক্ষম হয়েছিলেন, ম্যাডাম খালেদা জিয়া সক্ষম হয়েছিলেন। আমি আশা করি আমাদের এই সরকার তারেক রহমান সাহেবের নেতৃত্বে সমস্ত রিফিউজি আবার বর্মায় ফেরত যাওয়ার জন্য তিনি তৎপর হবেন, আমি এইটুকু আশা করছি। এবং আমাদের হসপিটালে সেন্ট মার্টিনে ডাক্তার নাই, বর্ষাকাল আছে, ওখান থেকে রুগীরা 15 কিলোমিটার দূরত্ব দিয়ে আসতে পারে না। সেখানে আমি দেখেছি একটা মহিলা মারা গেছে সমুদ্রে, প্রেগনেন্ট অবস্থায়, আপনার মূল ভূখণ্ডে আসার পথে একটা স্পিড বোট দিয়ে বলছি আপনার, সেখানে আমি মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটা স্পিড বোট যাতে মানে সি গোয়িং স্পিড বোট থাকে, অ্যাম্বুলেন্স, আমি ওনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা যাতে হয় এবং ডাক্তার যাতে থাকে সেখানে, সেটার জন্য আমি অনুরোধ করছি। আমি বেশি বক্তব্য দেব না। আমার এলাকার মধ্যে অনেক আরো সমস্যা আছে বিভিন্ন ভাবে, সেই সমস্যাগুলো আমি মাননীয় মন্ত্রী মহোদয়দের সাথে বসে বসে আমি সমাধান করতে পারবো। আমি সেটা বলে আমি আপনার অন্তত 30 মিনিট আগে আপনার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। সংসদের বৈঠক আগামী 13 বৈশাখ 1433, 26 এপ্রিল 2026 তারিখ, রোজ রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ।